গল্পের মাস্টার প্রেজেন্টস পূর্বকথা। শুরু হচ্ছে পূর্বকথা। মধ্যরাত্রি। ঘড়িতে তখন রাত্রি 12:30 সময় হবে। সৃজিত বিছানা ছেড়ে জানলার কাছে এসে দাঁড়ালো। বিছানায় তখন তার স্ত্রী ও 3 বছরের কন্যা সন্তান ঘুমাচ্ছে। 2 মিনিট মতো আকাশটার দিকে তাকিয়ে সৃজিত ঘর থেকে বেরিয়ে বারান্দায় একটা চেয়ারে হেলান দিয়ে বসল। সিগারেটের প্যাকেটটা সঙ্গে করে এনেছিল সে। সিগারেটটা ধরিয়ে তাতে কয়েকটা টান দিয়ে দূরে দিঘির পাড়ে একটা তাল গাছের দিকে তাকিয়ে থাকল। আকাশ তখন পূর্ণিমার চাঁদের আলোতে উজ্জ্বল। তাল গাছের ছায়াটা দিঘির শান্ত জলে পড়েছে। দিঘিটা জলে পরিপূর্ণ, তবুও নীরব এবং শান্ত। ঠিক একই অবস্থা তাল গাছটারও। এই রাত দুপুরে নির্জন পরিবেশে সবকিছুর মাঝেও একাকিত্বের সাথে দাঁড়িয়ে আছে। জীবনের শূন্যতা কি, এর উত্তর খুঁজতে হলে আমাদের নিজেদেরকে বুঝতে হবে। এর মানে হলো আমাদের আবেগগুলি কোনোভাবে বন্ধ করা হয়েছিল, হয় সচেতনভাবে বা অবচেতনভাবে। কখনো কখনো এই আবেগগুলি অনুপযুক্তভাবে বেরিয়ে আসে, তবে সেগুলি খারাপ নয়। অর্থ খুঁজে পেতে এবং একটি সুখী আরও পরিপূর্ণ জীবন পুনরুদ্ধার করার জন্য এই আবেগগুলির সাথে পুনরায় সংযোগ করা অপরিহার্য। আপনি যদি শূন্যতা অনুভব করেন, তবে মনে রাখা গুরুত্বপূর্ণ যে তারা খারাপ নয়। সৃজিতের বয়স 40-এর কাছাকাছি। একটি বহুজাতিক প্রতিষ্ঠানে উচ্চপদস্থ পদে কাজ করে। বছর 5 আগে তার বিয়ে হয়েছিল। বাড়িতে দেখাশোনা করেই বিয়ে হয়েছিল। কর্মদক্ষতা ও কঠিন পরিশ্রমের জন্য আছে এই জায়গা নিজের জন্য করে নিয়েছে নিজের চেষ্টাতেই। খুব স্বাভাবিকভাবেই দিন কাটছিল সৃজিতের। সৃজিত কিছু একটা ভেবে শোবার ঘরে গিয়ে ল্যাপটপটা নিয়ে লিখতে শুরু করল। 18 বছর ধরে নিহারিকা আজও আমার বুকে মাথা রেখে ঘুমায়। আমার বয়স তখন 19-20 হবে। সবেমাত্র কিশোর বয়স পেরিয়ে যৌবনে পা রেখেছি। শরীর মনে এক আলাদা উদ্দীপনা, আর সেই উদ্দীপনার জোয়ারে ভাসতে ভাসতে আমার সাথে প্রথম দেখা হয় নিহারিকার। আমি সবসময় প্রেমের গল্পের মতো ভালোবাসা অনুভব করতে চেয়েছি। আমি রোম্যান্টিক সিনেমার বড় ভক্ত। আমার মনে হয় আমি তাদের বেশিরভাগ দেখেছি একাধিকবার। আমার সেই ছবিগুলি অর্ধেক মুখস্থ আছে, এবং আমি প্রায়ই প্রধান চরিত্রের লাইনগুলি বলি যখন সে তাদের কথা বলে। আমি জানি যে কিছু লোক তাদের বাস্তব জীবনে এই ধরনের ভালোবাসা পাওয়ার জন্য যথেষ্ট ভাগ্যবান। অল্প সময়ের জন্য হলেও তারা রূপকথার গল্প পায়, কিন্তু আমি না। আমি সত্যি অভিনব। আমি যাকে গভীরভাবে ভালোবাসি কিংবা ভালোবাসতে পারবো, এমন কেউ আমার জীবনে আসবে, সেটা শুধুমাত্র কল্পনা। সত্যিই তো, আমি যা করতে পারি তা হলো কল্পনা। কেন আমরা নির্দিষ্ট লোকেদের প্রতি আকৃষ্ট হই, তা আরও ভালোভাবে বোঝার জন্য মনোবিজ্ঞানীরা আকর্ষণকে প্রভাবিত করে এমন বিভিন্ন কারণ অধ্যয়ন করেছেন। তাদের অনুসন্ধানগুলি দেখায় যে শারীরিক আকর্ষণ পুরুষ এবং মহিলা উভয়ের মধ্যে আকর্ষণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী। শারীরিক আকর্ষণকে প্রভাবিত করতে পারে, কিন্তু সাদৃশ্য কোনো প্রমাণ দেয় না। মনোবিজ্ঞানীরা আকর্ষণের উপর সাদৃশ্য এবং নৈকট্যের প্রভাবও অধ্যয়ন করেছেন। পুরুষ এবং মহিলা উভয়ের জন্য বুদ্ধিবৃত্তিক ক্ষমতার চেয়ে শারীরিক আকর্ষণ বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। দুঃখের কথা কি জানেন, আমি স্বপ্নে শুধুমাত্র এমন রোম্যান্স অনুভব করতে পারি। বাস্তবে আমি চেষ্টা করেছি, এখনও করে যাই, কিন্তু তা সম্ভব হয়ে ওঠে না। কিছু মানুষের অসাধারণ স্বপ্ন থাকে যেখানে তারা যা চায় তা পায়, যেখানে তারা সেই ভালোবাসা পায়, এবং তারপরে তারা জেগে ওঠে এবং বুঝতে পারে এটি কেবল একটি স্বপ্ন ছিল। আমিও সেদিন আমার স্বপ্নে নিহারিকাকে প্রথম দেখেছিলাম।
সময়টা ঠিক বুঝতে পারিনি, তবে পরিবেশ তখন চারিদিকে একটা নীলাভ আভা ছড়িয়েছিল। আমি একটা পার্কে বসেছিলাম। হঠাৎ আমার নজর পড়ল পার্কের গেটের দিকে। একজন 18-19 বছরের মেয়ে পার্কের ভিতরে ধীরে ধীরে চলতে চলতে আমার দিকে আসতে লাগলো। আমার কল্পনা, আমার স্বপ্ন, ঘটনা ও চরিত্র আমার সৃষ্টি। তবু আমি নিহারিকাকে দেখে একটু আশ্চর্য হয়ে গেলাম। জীবনের শূন্যতা কি এতটাই গভীর কালে গেছিল যে আমি স্বপ্নে ও বাস্তবকে অনুভব করতে লাগছিলাম। স্বপ্ন ও বাস্তবের গোলকধাঁধায় না হারিয়ে আমি নিহারিকার দিকে তাকিয়ে ওর রূপকে অনুভব করতে লাগলাম এবং নিজের কল্পনার প্রেমকে প্রশ্রয় দিয়ে নিহারিকার দিকে তাকিয়ে বললাম, এখানে বসো। আমি আর নিহারিকা এখন পাশাপাশি বসে আছি। দুজন দুজনের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছি। যখন একজন ব্যক্তি তার প্রারম্ভিক প্রাপ্তবয়স্কে পদার্পণ করে তখন প্রেম ও আকর্ষণ সাধারণ, কিন্তু আমি কিভাবে বিশেষ কাউকে খুঁজে পাব? আমি কি একটি রোম্যান্টিক সম্পর্ক অনুসরণ করার তাগিদ অনুভব করছি? আমি কি ভুল জায়গায় প্রেম খুঁজছি? এই প্রশ্নগুলো আমার প্রাথমিক প্রাপ্তবয়স্কতার একটি অন্বেষণ, এবং এই অনিশ্চয়তার সময়ে আমার মাথা চাড়া দিয়ে উঠেছে। আমি এখন যে আকর্ষণ অনুভব করছি এবং এই মুহূর্তে কিভাবে নিজস্ব সিদ্ধান্ত নিতে হয় তাও শিখে নিয়েছি। আমি আসলে আমার স্বপ্নকে প্রত্যাখ্যাত করে এক কাল্পনিক বাস্তবকে স্বীকার করে নিয়েছি। কখনো কখনো বাস্তব জীবনের চেয়ে খারাপ। বাস্তব জীবনে সে আমাকে উপেক্ষা করবে বা বিনয়ের সাথে আমাকে প্রত্যাখ্যান করবে, এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। কিন্তু আমার স্বপ্নে সে আমার কাছে নৈসর্গিক সুন্দর হবে। আমার স্বপ্নে এক নায়ক অধিপতি আমি নিজে। এখানে আমার চিন্তন রাত চলে। আমাকে বলুন, আমি কুৎসিত না বিকৃত মস্তিষ্কের মানুষ, নাকি আমাকে নিয়ে হাসবেন? তবে এটা কতটা হতাশাজনক যে আমি বাস্তবকে স্বীকার করতে পারছি না। আমার অবচেতনের ওপর আমার কি এতটুকু নিয়ন্ত্রণ নেই যে আমি একটি স্বপ্ন ও বাস্তবের মধ্যে প্রকৃত বাস্তবতাকে খুঁজে পাচ্ছি না? এটা বললে আরও ভালো হবে যে আমি এখন বাস্তবকে স্বীকার করতে চাইছি না। তারপর কেটে গেছে বহুদিন, মাস, বছর, কিন্তু এটা ঠিক আছে। সব সময় স্বপ্ন আছে যে আমি নিয়ন্ত্রণ করতে পারি। আমি বিছানায় শুয়ে থাকতে পারি, জাগ্রত হতে পারি এবং ভান করতে পারি যে আমার নিহারিকা আমার পাশে আছে, আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছে, আমাকে ভালোবাসছে। আমি এখন নিহারিকার কোলের উপর মাথা রেখে শুয়ে আছি। তুমি সুন্দর, নিহারিকা আমার দিকে তাকিয়ে বলল। সেই মুহূর্তে তার কণ্ঠের শব্দ আমাকে শান্ত করে এবং আমাকে গভীর স্বপ্নের মধ্যে আচ্ছন্ন করে তোলে। আমি তার দিকে তাকিয়ে হাসলাম। তখনও সে আমার চুলের মধ্যে দিয়ে আলতো করে আঙুল চালাচ্ছে। সে আমার দিকে তাকিয়ে আছে এবং আমি তার চোখে ভালোবাসা ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। এবং যখন আমি তার দিকে তাকিয়ে আছি, চারপাশের বাকি সব কিছু ধীরে ধীরে ধুয়ে যাচ্ছে। তার ভালোবাসা ছাড়া আর কিছুই নেই। আর আমরা দুজন একে অপরের দিকে এখনো নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছি। তারপর সে আমাকে চুমু খেতে শুরু করে। দীর্ঘ গভীর চুম্বন, আমার ঠোঁট, আমার মুখ, আমার ঘাড়। তারপরে সে তার হাত আমার চারপাশে আবৃত্ত করেছে, কারণ এখন আমরা দুজনেই আমাদের পাশে শুয়ে আছি। সে আমাকে ঘুমানোর জন্য গান গায়, যেমন সব সময় করে। আমি আমার অ্যালার্মে জেগে উঠি। ঘড়ির সেই ভয়ঙ্কর তীক্ষ্ণ শব্দটি আমি কয়েক বছর আগে ডিসকাউন্টে দোকান থেকে কিনেছিলাম। এখন আমি একা। আমার বিছানায় আমি ছাড়া কেউ নেই। আমি নিশ্চিত নই কেন আমি সবসময় পরীক্ষা করি। সকালে রুটিন শুরু হয় এবং নিজেকে অফিসে যাওয়ার জন্য প্রস্তুত করি। আমি আমার নিজেকে সুন্দর দেখানোর জন্য অনেক প্রচেষ্টা করা বন্ধ করে দিয়েছি, কারণ আমি এটি 1 বছরেরও বেশি সময় ধরে চেষ্টা করেছি, কিন্তু এতে কোনো পার্থক্য হয়নি।
যেদিন থেকে নিহারিকা আমার জীবনে এসেছে সেদিন থেকে আমি সেই সমস্ত প্রচেষ্টা করার জন্য নিজেকে বোকা বোধ করেছি। আমার অফিসে যে সকল মহিলা সহকর্মীরা কাজ করত তাদের প্রতি যে আমার আকর্ষণ ছিল না এটা বললে ভুল হবে, কিন্তু আমি ওদের মধ্যে নিহারিকাকে খুঁজে পেতাম না। হয়তো আমি কোনোদিন খোঁজার চেষ্টা করিনি, তবুও আমি প্রায়শই তাদের দিকে তাকিয়ে থাকতাম। কিছু মহিলা সহকর্মী আমার সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছিল, কিন্তু সেই সম্পর্কের সীমানা অফিসের 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। এইরকম অবস্থায় আমি স্বপ্ন ও বাস্তবের দিগন্ত রেখায় অদৃশ্য। জীবনের ধূসর দিগন্ত রেখায় চলতে চলতে একদিন আমার বিয়ে হয়ে যায় শিখার সাথে। মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল শিখা। আমার জীবনে নতুন এক অধ্যায় শুরু হচ্ছিল। আমাদের বিয়ের প্রথম 1-2 মাস আমার সাথে নিহারিকার দেখা হয়নি। একদিন শিখা তার বাবার বাড়িতে যায়। আমি কাজের চাপে সাথে যেতে পারিনি। সেদিন রাতে নিহারিকা আসে আমার কাছে। সেই পার্কে একই বেঞ্চে আমি আর নিহারিকা বসে আছি। আজ নিহারিকা আমার থেকে মুখ ফিরিয়ে রয়েছে। বুক ভরা অভিমান নিয়ে নিহারিকা কাঁদতে শুরু করলো। আমি তাকে কোনো মতে সামলে বাস্তব ও স্বপ্নের তফাৎ বোঝাতে লাগলাম। তুমি আমার সাথে এটা করতে পারলে? কান্না জড়ানো স্বরে নিহারিকা আমার দিকে তাকিয়ে বলতে লাগলো। আমি তাকে কিছু একটা বলতে যাব, সে আবার বলতে শুরু করলো, আজ দীর্ঘ 15-16 বছর ধরে আমি তোমাকে ভালোবেসে যাচ্ছি। তুমি যা চেয়েছিলে আমি আমার সব কিছু উজাড় করে দিয়েছি, তবুও তুমি শিখাকে বিয়ে করতে পারলে এতদিনের সম্পর্ককে অস্বীকার করতে? কথাটা বলে নিহারিকা আমার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে পার্ক থেকে বেরিয়ে গেল। আমি এমন একটি ত্রিকোণ প্রেমের বেড়াজালে আটকে পড়েছি। এই মুহূর্তে আমার ভূমিকা কি তা জানা গুরুত্বপূর্ণ। কি ঘটেছে তা সম্পূর্ণরূপে বোঝার জন্য বারবার নিজেকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করতে হবে। আমি দুজন মানুষকে সমানভাবে ভালোবাসতে এবং পছন্দ করতে পারবো না। আমি যদি মনে করি যে আমি একটি ত্রিকোণ প্রেমে আটকে পড়েছি, তাহলে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে কে আমার জন্য গুরুত্বপূর্ণ, নিহারিকা না শিখা। প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে নিজের সাথে সৎ হতে হবে। তবে কখনো কখনো যে আমার অনুভূতি পরিবর্তিত হতে পারে সেটাও আমাকে স্বীকার করতে হবে। এটা তো নিশ্চিত যে আমি এখন একটা ত্রিকোণ প্রেমের জালে আটকে আছি। আমি হয়তো এই ভূমিকাটি নিজে থেকে বেছে নিইনি, কিন্তু আমার যৌন আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণের লড়াই শিখার জীবনে সন্দেহের জন্ম দিতে পারে। আপনি যদি একটি প্রেমের গল্প পড়ে থাকেন তবে আপনি সম্ভবত ক্লাসিক ত্রিকোণ প্রেমের ত্রিভুজ প্লটের সম্মুখীন হয়েছেন। এই সম্পর্কের উৎকৃষ্ট নিদর্শন সম্ভবত সম্পর্কের শুরু থেকেই বিদ্যমান। একটি প্রেমের ত্রিভুজের লোকেরা খুব একা বোধ করে। আমি যেন একমাত্র ব্যক্তি যার সাথে নিহারিকা ও শিখা তাদের জীবন ভাগ করতে সক্ষম হবে। তা হলো প্রেমের আগ্রহ যা তারা বর্তমানে অনুসরণ করছে। একটি গল্পকে ক্লাসিক হতে হলে অন্তত 3 জন চরিত্রকে অন্তর্ভুক্ত করতে হবে। এটি প্রকাশ্য বা লুকোনো, নীরব অপেক্ষা করা হতে পারে। আপনি যাকে ভালোবাসেন তাকে ভালোবেসে থাকার মধ্যেই সুখের রহস্য নিহিত, কিন্তু এর অর্থ এই নয় যে আইনভাবে একসাথে থাকতে হবে। প্রকৃতপক্ষে পরবর্তী জীবনে বিবাহ ব্যক্তির বিষয়গত সুস্থতার মাত্র 2% জন্য দায়ী। সুখের চাবিকাঠি হলো একটি স্থিতিশীল, সহানুভূতিশীল ভালোবাসা, যা পারস্পরিক বোঝাপড়া এবং প্রতিশ্রুতির উপর ভিত্তি করে। এই কারণেই দীর্ঘমেয়াদী সম্পর্কে থাকা এত গুরুত্বপূর্ণ। আপনি যদি ইতিমধ্যে প্রেমে পড়ে থাকেন তবে প্রেমে থাকুন এবং উপভোগ করুন। লেখাটা শেষ করে সৃজিত ল্যাপটপটাকে প্রিন্টারের সাথে কানেক্ট করলো। প্রিন্টার থেকে প্রিন্ট আউটটা নিয়ে ল্যাপটপটাকে বন্ধ করলো। প্রিন্টেড কাগজটাকে সযত্নে ভাঁজ করে জামার পকেটের মধ্যে রাখলো। আর একটা সিগারেট ধরিয়ে সামনের দিকে তাকিয়ে থাকলো। এইভাবে কেটে গেল 10-15 মিনিট। সিগারেটটা নিভিয়ে শোবার ঘরে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ডক্সেপিনের পাতা থেকে 10টা ওষুধ বের করে একটার পর একটা খেতে থাকলো। শুধু ওষুধটা খেয়ে বিছানায় শিখা ও 3 বছরের কন্যা সন্তানের দিকে এক স্নেহ ভরা দৃষ্টিতে দেখল। তারপর বিছানার পাশে পড়ে থাকা
জীবনানন্দ দাশের একটা কবিতার বই তুলে হাওয়ার রাত কবিতাটি নীরবে পড়তে থাকলো। গভীর হাওয়ার রাত ছিল কাল, অসংখ্য নক্ষত্রের রাত। সারা রাত বিস্তীর্ণ হাওয়া আমার মশারিতে খেলেছে। মশারিটা ফুলে উঠেছে কখনো মৌসুমী সমুদ্রের পেটের মতো, কখনো বিছানা ছিঁড়ে নক্ষত্রের দিকে উড়ে যেতে চেয়েছে। একবার মনে হচ্ছিল আমার আধো ঘুমের ভিতর হয়তো মাথার উপরে মশারি নেই আমার। সাথী তারার কোল ঘেঁষে নীল হাওয়ার সমুদ্রে সাদা বকের মতো উড়ছে সে। কাল এমন চমৎকার রাত ছিল। সমস্ত মৃত নক্ষত্রেরা কাল জেগে উঠেছিল আকাশে, একদিন ফাঁক ছিল না। পৃথিবীর সমস্ত ধূসর প্রিয় মৃতদের মুখও সেই নক্ষত্রের ভিতর দেখেছি আমি। অন্ধকার রাতে অশ্বত্থের চূড়ায় প্রেমিক চিল পুরুষের শিশির ভেজা চোখের মতো ঝলমল করছিল সমস্ত নক্ষত্রেরা। জ্যোৎস্না রাতে ব্যাবিলনের রানীর ঘাড়ের উপর চিতার উজ্জ্বল চামড়ার শালের মতো জলজল করছিল বিশাল আকাশ। কাল এমন আশ্চর্য রাত ছিল যে নক্ষত্রেরা আকাশের বুকে হাজার হাজার বছর আগে মরে গিয়েছে, তারাও কাল জানলার ভিতর দিয়ে অসংখ্য মৃত আকাশ সঙ্গে করে এনেছে। যে রূপসীদের আমি সিরিয়ার মিশরে বিদিশায় মরে যেতে দেখেছি, কাল তারা অতি দূরে আকাশের সীমানায় কুয়াশায় কুয়াশায় দীর্ঘ বর্ষা হাতে কাতারে কাতারে দাঁড়িয়ে গেছে, যেন মৃত্যুকে দূলিত করবার জন্য, জীবনের গভীর জয়প্রকাশ করবার জন্য, প্রেমের ভয়াবহ গম্ভীর স্তম্ভ তুলবার জন্য। আড়ষ্ট অভিভূত হয়ে গেছি আমি। কাল রাতের প্রবল নীল অত্যাচার আমাকে ছিঁড়ে ফেলেছে যেন। আকাশের বিরামহীন বিস্তীর্ণ ডানার ভিতর পৃথিবী কীটের মতো মুছে গিয়েছে কাল। আর উত্তুঙ্গ বাতাস এসেছে আকাশের বুক থেকে নেমে আমার জানলার ভিতর দিয়ে, সাঁই সাঁই করে সিংহের হুঙ্কারে উৎক্ষিপ্ত হরিৎ প্রান্তরে অজস্র জেব্রার মতো। হৃদয় ভরে গিয়েছে আমার বিস্তীর্ণ ফেল্টের সবুজ ঘাসের গন্ধে, দিগন্ত প্লাবিত বলিয়ান রৌদ্রের আঘ্রাণে, মিলনোন্মত্ত বাঘিনীর গর্জনের মতো অন্ধকারের চঞ্চল বিরাট সজীব রোমশ উচ্ছ্বাসে। জীবনের দুর্দান্ত নীলমত্ততায় আমার হৃদয় পৃথিবী ছেড়ে উড়ে গেল। আমার হৃদয় পৃথিবী ছিঁড়ে উড়ে গেল। নীল হাওয়ার সমুদ্রে স্ফীত মাতাল বেলুনের মতো গেল উড়ে। একটা দূর নক্ষত্রের মাস্তুলকে তারায় তারায় উড়িয়ে নিয়ে চলল, একটা দুরন্ত শকুনের মতো।